গল্পকরণে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা গল্প অপেক্ষা। আজকে তৃতীয় পর্ব। পৌষ মাস, প্রচণ্ড শীত পড়েছে। শীতের সঙ্গে কুয়াশা। ইমন বসে আছে তার বড় মামার বাড়ির দোতলার বারান্দায়। সে অবাক হয়ে দেখছে কুয়াশা সব ঢেকে আছে, একটু দূরের জিনিসও দেখা যাচ্ছে না। বাড়ির সামনে কাঁঠাল গাছটাকে মনে হচ্ছে ছোট একটা পাহাড়। তার ছোট চাচা বলেছিল, কুয়াশা আসলে মেঘ। আকাশের মেঘ যখন মাটিতে নামে তাকে বলে কুয়াশা। ইমনের খুব অদ্ভুত লাগছে এই ভেবে যে সে মেঘের ভেতরে বসে আছে। আজ ছুটির দিন, তার বারান্দায় চুপচাপ বসে থাকার কথা না। ছুটির দিনে সকালবেলায় এই বাড়িতে নানান ধরনের খেলা হয়। টোকন আর শোভন টেনিস বল দিয়ে ক্রিকেট খেলে। টোকনের খুবই কাঁদুনি স্বভাব, কিছু হতে কান্না শুরু করে, আর শোভন মারামারিতে ওস্তাদ। হুট করে মারামারি শুরু হয়ে যায়। শোভন ক্রিকেট ব্যাট দিয়ে ধমাধম ভাইকে মারে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, কেউ কখনো নালিশ করে না। মারামারি ও কান্নাকাটি কিছুক্ষণের মধ্যেই থেমে যায়। আবার খেলা শুরু হয়। মিতু একা একা রান্নাবাটি খেলে। ক্রিকেট খেলায় তাকে নেওয়া হয় না, মিতু রান্নাবাটি খেলায় তাকে নেয় না। শুধু একদিন বলেছিল, এই তুই চাকর হবি? তুই চাকর হলে খেলতে নেব। যা বাজার করে নিয়ে আয়, মনে করে কাঁচামরিচ আনবি, আর খবরদার পয়সা সরাবি না। ইমনের খেলতে ইচ্ছে করছিল, কিন্তু চাকর হওয়াটা মেনে নিতে পারছিল না বলে খেলেনি। তবে না খেললেও সে বেশিরভাগ সময় আশেপাশে ঘুরঘুর করে। আজ ইমন এখনও নিচে নামছে না, কারণ নিচে নামিয়ে নেয়ার জন্য মিতু আসেনি। বড় মামার বাড়ির দোতলায় সিঁড়ি পুরোপুরি শেষ হয়নি, রেলিং দেয়া বাকি। এরকম সিঁড়ি দিয়ে নিচে নামতে ইমনের অসম্ভব ভয় লাগে। মিতু বয়সে তার সমান হলেও ঠিক সমান না, 5 দিনের বড়। ভয়ঙ্কর সাহসী। একবার সে চোখ বন্ধ করে সিঁড়ি দিয়ে উঠেছিল। মিতু শুধু যে চোখ বন্ধ করে সিঁড়ি দিয়ে উঠতে পারে তাই না, 3 তলার ছাদে পা ঝুলিয়েও বসতে পারে। সে ছাদে রেলিং নেই। ইমনের বড় মামা ছাদে রেলিং দেবেন না, শুধু শুধু বাজে খরচ। ইমনের ধারণা বাজে খরচ হলেও রেলিং দেওয়া উচিত, তা না হলে একদিন মিতু ছাদ থেকে পড়ে যাবে। ইমনের ধারণা দোতলা সিঁড়িতেও রেলিং দেওয়া উচিত, রেলিং দেওয়া না হলে সে নিজেই কোনো একদিন পড়ে যাবে। ইমন। ইমন চমকে উঠে দাঁড়ালো। মা ডাকছেন। আগে মা ডাকলে আনন্দ হতো, এখন হয় না। মা ডাকা মানেই কিছু একটা নিয়ে ধমকাধমকি হবে। ধমক খাবার মতো কিছু অবশ্য সে করেনি। সকালে বই নিয়ে বসে অনেকক্ষণ পড়েছে। মা যখন বললেন, যথেষ্ট জ্ঞানজ্ঞানে হয়েছে, এখন যাও, তখনই শুধু সে উঠে এসেছে। ইমন ভয়ে ভয়ে মায়ের ঘরের দরজায় ধরে দাঁড়ালো। মার রাতে জ্বর ছিল, এখন বোধ হয় জ্বর। মা শুয়ে আছেন। সুপ্রভা মায়ের পাশে বসে নিজে নিজেই খেলছে। ইমনের কাছে খুবই আশ্চর্য লাগে যে সুপ্রভা নিজে নিজে বসতে পারে, হামাগুড়ি দিতে পারে। কিছু দেখলেই 2 হাতে 2 আঙ্গুল উঁচু করে বলে, যে যে যে। মানুষ কাউকে কিছু দেখাতে চাইলে 1 আঙ্গুল দিয়ে দেখায়, সুপ্রভা 2 হাতে 2 আঙ্গুল দেখায়। এটাও তার কাছে বিস্ময়কর মনে হয়। সুপ্রভা ইমনকে দেখা মাত্রই 2 হাতে 2 আঙ্গুল উঁচু করে তাকে দেখালো এবং ক্রমাগত বলতে লাগলো, যে যে যে। সুরাইয়া বলল, কোথায় ছিলি? ইমন ভীত গলায় বলল, বারান্দায়। রান্নাঘরে গিয়ে বলতো আমাকে চিনি দুধ ছাড়া লিকার দিয়ে 1 কাপ চা দিতে, লেবু যেন না দেয়, চায়ের মধ্যে লেবুর গন্ধ অসহ্য। তোমার জ্বর কমেছে মা? সুরাইয়া বিরক্ত গলায় বলল, আমার জ্বরের খবর তোকে নিতে হবে না, যা করতে বলেছি কর। তোর গলা খালি কেন? মাফলার যে একটা দিয়েছিলাম সেটা কই? ঠান্ডা লাগিয়ে রাতে যদি খুক খুক করে কাশিস তাহলে গলা চেপে ধরবো, তখন বুঝবি কত ধানে কত চাল। যা এখান সামনে থেকে। ইমন 2 তলা থেকে 1 তলায় নামছে। নামতে গিয়ে সে লজ্জায় মরে যাচ্ছে, কারণ সে নামছে বসে বসে। কেউ দেখলে হাসবে, বিশেষ করে মৃত্যু যদি দেখে তাহলে সর্বনাশ হবে, খুব হাসাহাসি করবে। এমনিতেই মৃত্যু তাকে নিয়ে খুব হাসাহাসি করে, তাকে ডাকে ক্যাবলা বাবা। হে অবস্থায় দেখে ফেললে হয়তো আরো ভয়ঙ্কর কোনো নামে ডাকবে। ইমন ঠিক মতোই নামল। কেউ তাকে দেখল না। রান্না করে বোয়াকে চায়ের কথা বলল। বোয়া বিরক্ত গলায় বলল,
আমার হাত বন্ধ, এখন চাঁদ নেওয়া যাব না। বুয়ার কথা শুনে ইমনের ভয় ভয় লাগছে। বুয়া যদি চা না পাঠায় মা বুয়ার উপর রাগ করবে না, তার উপরে রাগ করবে, চর মারবে বা চুলে ধরে ঝাঁকুনি দিবে। ইমন বিড়বিড় করে বলল, বুয়া, মার খুব জ্বর, সকালে কিছু খায়নি, এই জন্যই চা চাচ্ছে, দুধ চিনি লেবু ছাড়া শুধু লিকার। কইলাম না হাত বন্ধ। ইমন মন খারাপ করে রান্নাঘর থেকে বের হলো। বড় মামার বাড়িতে তারা খুব খারাপ অবস্থায় আছে, কেউ তাদের কোনো কথা শুনে না। ইমন যদি কোনো কাজের লোককে বলে, এই আমাকে এক গ্লাস পানি দাও, সে অবধারিতভাবে না শোনার ভান করে চলে যাবে, কিংবা দিতেছি বলে সামনে থেকে সরে যাবে, কিন্তু আর ফিরে আসবে না। আগে এই নিয়ে তার খুব মন খারাপ লাগত, এখন লাগে না। ইমন বারান্দায় এসে দেখে মিতু বারান্দার পিলারে হেলান দিয়ে কমলা খাচ্ছে। এই শীতে তার গায়ে পাতলা একটা ফ্রক। খুব যারা সাহসী মেয়ে তাদের বোধহয় শীতও কম লাগে। ইমনের খুব ইচ্ছে করছে মিতুর কাছে যেতে, তবে এখন সে যাবে না, একটু পর যাবে। মিতুর কমলা খাওয়া শেষ হবার পরে যাবে। এখন মিতুর পাশে গিয়ে দাঁড়ালে মিতু ভাবতে পারে সে কমলার লোভে কাছে এসেছে। মিতুর কমলা খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সে অন্যদিকে তাকিয়ে থাকত, এমন ভাব করবে যেন খুব মন দিয়ে কিছু দেখছে। হ্যাঁ ক্যাবলা, এই, মিতু ডাকছে। মিতুর কমলা শেষ হয়নি, হাতে এখনো কয়েকটা কোয়া রয়েছে। ইমন কাছে গিয়ে দাঁড়ালে একটা দুটা কোয়া হয়তো তার হাতে দেবে। তখন ইমনকে লোভের মতো লাগবে, আবার নাও দিতে পারে। মিতুর কোনো কিছু ঠিক নেই। ইমন কাছে গেল। মিতু তাকে কমলার কোনো কোয়া দিল না, পুরো কমলা শেষ করে বলল, ক্যাবলা, আজ তোর ছোট চাচা আসবে না? ইমন বলল, হাসতে পারে। ছোট চাচার কথা উঠায় ইমনের মন ভালো হয়ে গেল। সে একটু হেসেও ফেলল। আজ শুক্রবার, ছুটির দিন। ছুটির দিনে ছোট চাচা আছে। গত শুক্রবার আসেনি, আজ হয়তো আসবে। তোর ছোট চাচাকে দেখতে কেমন লাগে জানিস? কেমন লাগে? অবিকল রাম ছাগলের মতো। দাড়ি রেখেছে তো, এই জন্য রাম ছাগলেরও দাড়ি থাকে, হি হি হি। ইমনের চোখে প্রায় পানি এসে যাচ্ছে। ছোট চাচাকে কেউ খারাপ বললে তার খুব মন খারাপ লাগে। তাছাড়া দাড়িতে ছোট চাচাকে খুব সুন্দর লাগে। মিতু বলল, আমি যখন কমলা খাচ্ছিলাম তুই তখন লোভীর মতো তাকিয়েছিলি কেন? তাকিয়েছিলাম না তো। অবশ্যই তাকিয়েছিলি, লোভী কোথাকার, আবার মিথ্যা কথা বলে মিথ্যুক। আমি মিথ্যুক না, আমি সত্যুক। অবশ্যই তুই মিথ্যুক, বাবা মারা গেছে আবার মিথ্যা কথাও বলে। বাবা মরেনি, বেড়াতে গেছেন, চলে আসবেন। চলে আসবে না হাতি, কোনোদিনই আসবে না। আসবে। তুই বললেই হবে, সবাই জানে আসবে না। তুই একে তো মিথ্যুক, তার উপর বোকা। আমি বোকা না। অবশ্যই তুই বোকা, বোকা এবং ভীরু। সিঁড়ি দিয়ে বসে বসে পা লেচড়ে নামিস, আমি দেখেছি। ইমন চোখের পানি সামলাবার চেষ্টা করছে, পারছে না। মিতু বলল, একদিন তুই যখন সিঁড়ি দিয়ে বসে বসে নামছিলি তখন আমি তোর ইয়েটা দেখে ফেলেছি, দেখতে সাদা কেঁচুর মতো, হি হি। ইমনের চোখে এবার পানি এসে গেল। চোখ মুছে সে রওনা হলো রান্নাঘরের দিকে। বুয়াকে আরেকবার অনুরোধ করে দেখবে যেন মাকে সে চাটা দিয়ে আসে। মিতু তার ফ্রকের পকেট থেকে আরেকটা কমলা বের করেছে। মেয়েটার মুখ গোলগাল, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, অসম্ভব সুন্দর চেহারা। একবার তার দিকে চোখ পড়লে চোখ ফেরানো মুশকিল। এ হচ্ছে সে ধরনের মেয়ে যাকে দেখলে কথা বলতে ইচ্ছে করে। মজার ব্যাপার হলো, আজ থেকে ঠিক ২০ বছর পর এই মেয়েটি তার বাবার ঘরে ঢুকে অত্যন্ত শান্ত ভঙ্গিতে বলবে, বাবা, আমি ইমনকে বিয়ে করতে চাই। মিতুর বাবা হতভম্ব হয়ে বলবেন, কি বললি? যা বলেছি তুমি তো শুনেছ। তোর কি মাথা খারাপ হয়েছে? মিতু আগের চেয়েও শান্ত গলায় বলবে, বাবা, আমার মাথা খারাপ না, তুমি ব্যবস্থা করে দাও। সেই গল্পটা যথাসময়ে বলা হবে। আপাতত আমরা দেখতে পাচ্ছি ইমন তার ছোট চাচার কোলে। সে চাচার ঘাড়ে মুখ লুকিয়ে আছে, নিঃশব্দে কাঁদছে। ফিরোজ বলছে, কেঁদে তুই আমার ঘাড় ভিজিয়ে ফেলেছিস। তোর হয়েছেটা কি বলতো? 15 দিন পর এসেছি, কোথায় গল্প গুজব করবি? এরকম করলে আর আসবো না। দোতলা থেকে নিচে ফেলে দেব। দিলাম, ফেলে দিলাম।
1 মিনিটের মধ্যে যদি হাসির শব্দ না শুনি তাহলে কিন্তু সত্যি সত্যি ফেলে দেব। ইমন হাসতে না পারলেও হাসির শব্দ মতো করল। ছোট চাচা একটু মাথা খারাপের মতো আছে, সত্যি সত্যি ফেলে দিতে পারে। সুরাইয়ার জ্বর আরো বেড়েছে। জ্বরের আছে মুখ লালচে হয়ে আছে, চোখ জলজল করছে। ফিরোজ বসেছে তার সামনের একটা চেয়ারে। ফিরোজ বলল, ভাবি কেমন আছেন? সুরাইয়া বলল, ভালো। খারাপ থাকবো কেন? খারাপ থাকার মতো নতুন কিছু তো হয়নি। আপনার জ্বর কি বেশি? জানি না, তোমার খবর বলো, ব্যবসাপাতির অবস্থা কি? অবস্থা বেশি ভালো না, খারাপই বলতে পারেন। ব্যবসা করতে ক্যাশ টাকা লাগে, ক্যাশ টাকা তো নেই। তোমার ভাইয়ের টাকা পয়সার খোঁজ নিতে বলেছিলাম, খোঁজ নিয়েছ? ফিরোজ কিছু বলল না, চুপ করে রইল। এই প্রসঙ্গে আলাপ করতে তার ইচ্ছে করছে না। অফিসে তার ভাইয়ের টাকা পয়সা ভালোই আছে। টাকাটা পেতে হলে তার মৃত্যু হয়েছে এই মর্মে প্রমাণসহ একটা কাগজ দিতে হবে। ভাইয়ের মৃত্যু হয়েছে এই জাতীয় কোনো কাগজ তার কাছে নেই। একটা মানুষ নিখোঁজ হয়ে গেছে, এই পর্যন্তই। তার আর কোনো খোঁজ নেই। ভাবি, ইমনের পড়াশোনা কেমন হচ্ছে? জানি না। সুপ্রভাত দেখতে খুব সুন্দর হচ্ছে। ও সুন্দর হলেই কি আর ও সুন্দর হলেই কি? তুমি কি এখনো মেসেই থাকো? জি। চিরজীবন কি মেসেই থাকবে? ঘরবাড়ি করবে না? বিয়ে টিয়ে করবে না? ব্যবসার অবস্থা খুবই খারাপ ভাবি। খারাপ হলে কি আর করবে? মেসে টেসে জীবন কাটিয়ে দাও। ফিরোজ একটু ঝুঁকে এসে বলল, ভাবি, আপনার কাছে আমি একটা আবদার নিয়ে এসেছি। সুরাইয়া ভ্রু কুঁচকে বলল, কি আবদার? মার শরীর খুব খারাপ, প্যারালাইসিস হয়ে গেছে। মনে হয় বাঁচবেন না। আপনাকে খুব দেখতে যাচ্ছেন। আমাকে দেখে কি হবে? মনে হয় শান্তি পাবেন। আমাকে দেখে শান্তি পাবার কিছু নেই। আমি কোনো শান্তি বলি না। ভাবি, এভাবে কথা বলবেন না। আপনি আমার সঙ্গে চলেন, সবাইকে নিয়ে ঘুরে আসি। দীর্ঘদিন একটা জায়গায় পড়ে আছেন, ঢাকার বাইরে গেলে ভালো লাগবে। আমার ভালো লাগা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ভাবি, আমি হাত জোর করছি। সুরাইয়া বিরক্ত গলায় বলল, কথায় কথায় হাত জোর করো না তো। এইসব নাটক আমার ভালো লাগে না। আমি কোথাও যাব না। তাহলে একটা কাজ করি, ইমনকে নিয়ে যাই। না, ওকে আমি একা একা কোথাও পাঠাবো না। একা কোথায় ভাবি? আমি তো সঙ্গে যাচ্ছি, নিয়ে যাব। একটা দিন থাকবো, তারপর চলে আসবো। না। অনেক দিন তো হয়ে গেল ভাবি, এখন একটু স্বাভাবিক হবার চেষ্টা করা উচিত না? আমি স্বাভাবিকই আছি। এর চেয়ে বেশি স্বাভাবিক হওয়া আমার পক্ষে সম্ভব না। ফিরোজ, তুমি এখন যাও। শরীর ভালো লাগছে না, কথা বলতে ইচ্ছে করছে না। আমি যাব বৃহস্পতিবার দুপুরে। সকালবেলা এসে একবার খোঁজ নিয়ে যাব। কি খোঁজ নিয়ে যাবে? যদি আপনি যান আমার সঙ্গে, কিংবা ইমনকে দেন। একবার তো না বলেছি, তারপরেও চাপ দিচ্ছ কেন? চাপ দিচ্ছি না ভাবি, অনুরোধ করছি। মার শরীর খুবই খারাপ, বাঁচবেন না। ইমনের জন্য খুবই অস্থির। ভাবি, আজ উঠি। বৃহস্পতিবার সকালে আসব। যাওয়ার আগে দেখা করার জন্য আসব। সুপ্রভা কি ঘুমোচ্ছে? হ্যাঁ। ওকে দিন, একটু কোলে নিয়ে আদর করি। কোলে নিয়ে আদর করতে হবে না, ঘুম ভেঙে যাবে। ঘুম ভাঙলে বিশ্রী করে কাঁদে, অসহ্য লাগে। সুপ্রভার কান্না শুধু যে সুরাইয়ার না, সবারই অসহ্য লাগে। ইমন যখন পড়ার টেবিলে বসে গুনগুন করে, সেই গুনগুন কিছুক্ষণ শুনলেই অসহ্য লাগে। আবার সে যখন নিঃশব্দে পড়ে, তখন চারদিকে নৈশব্দও অসহ্য লাগে। সবচেয়ে বেশি অসহ্য লাগে তার বড় ভাই জামিলুর রহমানকে। জামিলুর রহমান মাঝে মধ্যে বোনের ঘরে ঢুকেন, নানান বিষয় নিয়ে কথা বলেন। দু একটা কথা শোনার পরেই সুরাইয়ার মাথা ধরে যায়। সুরাইয়ার সঙ্গে সঙ্গে বলেন, ভাইজান, প্রচণ্ড মাথা ধরেছে। তিনি তারপরেও বসে থাকেন। এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে যান এবং কথা বলতেই থাকেন, বলতেই থাকেন। তারপর সুরাইয়া, তুই আছিস কেমন বল? ভালো। দিনরাত 24 ঘন্টা একটা ঘরের ভেতরে থাকিস, এর নাম ভালো থাকা? তুই তো বেশ পাগল হতে বেশি দেরি নেই। আমি পাগল হব না ভাইজান। পাগল হলে আগেই হতাম। আগে যখন হইনি, এখনো হব না। আশেপাশে সবাইকে পাগল বানাবো, কিন্তু নিজে পাগল হব না। এই তো একটা কথার মতো কথা বলেছিস।
নিজে ভালো থাকবি, নিজের ভালো থাকাটা জরুরি। অন্যের যা ইচ্ছা হোক, নিজে ঠিক থাকলে জগৎ ঠিক। শুনে ভালো লাগলো। একটা ঘটনা ঘটলে চিত হয়ে পড়ে যেতে হবে নাকি? দুর্ঘটনা মানুষের জীবনে ঘটে না, সবসময় ঘটে। ভাইজান, আমার খুবই মাথা ধরেছে। দিনরাত একটা ঘরে বন্দি হয়ে থাকলে মাথা ধরবে না? মাথা ধরবেই। আমার কথা শোন, মাথা থেকে সবকিছু বাদ দে। আয়, আমরা তোর জীবন নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করি। নতুন চিন্তা ভাবনাটা কি? আমাকে বিয়ে দেবার কথা ভাবছেন? যদি ভাবি, অসুবিধা কোথায়? তোর বয়স অল্প, সারাটা জীবন পড়ে আছে সামনে। সুরাইয়া হতভম্ব গলায় বলল, ইমনের বাবা বেঁচে থাকতেই আমি আর একটা বিয়ে করে ফেলব? বেঁচে আছে তোকে কে বলল? মারা গেছে সেটাই বা কে বলল? তাছাড়া আমি জানি বেঁচে আছে। তার যদি নাও থাকে, বিয়ে তো আমি করব না। খুব ভালো একটা ছেলে পেয়েছিলাম, ইন্ডেন্টিংয়ের ব্যবসা করে, বয়স অল্প, রোড অ্যাক্সিডেন্টে স্ত্রী মারা গেছে। আপনি চান আমি আমার 2 বাচ্চা নিয়ে তার ঘাড়ে ঝুলে পড়ি? ভাইজান, যখন আপনার মনে হবে আমাদের আর পালতে পারছেন না, অসুবিধা হচ্ছে, তখন বলবেন, আমি চলে যাব। কোথায় যাবি? কোথায় যাব সেটা আমার ব্যাপার। ভাইজান, এখন আপনি যান। আমার এমন মাথা ধরেছে যে ইচ্ছে করছে দেয়ালে মাথা ঠুকি। জামিলুর রহমান সাময়িকভাবে উঠে চলে যান, তবে কিছুক্ষণ পর আবারও আরেকটি ছেলের সন্ধান নিয়ে উপস্থিত হন। বুঝলি, ভদ্রলোকের বয়স সামান্য বেশি, মনে হয় 50 ক্রস করেছে, তবে স্বাস্থ্য ভালো, চেহারাটাও সুন্দর। দেখলে মনে হয় বয়স 35, 36। হাইলি এডুকেটেড, ইলিয়ন ইউনিভার্সিটি থেকে MA পাশ করেছে। আমেরিকান এক মেয়ে বিয়ে করেছিল, বিয়ে টিকেনি। আমেরিকান মেয়ে, বুঝতেই পারছিস, বিয়েটা ওদের জন্য একটা খেলা। কিছুদিন হানি হানি বলার পর স্বপ্নেওনের খেলা। সুরাইয়া ভাইকে থামিয়ে দিয়ে বলল, ভাইজান শুনেন, আমি আমেরিকান মেয়ে না, আমি বাঙালি মেয়ে, এবং বিয়েটা আমার কাছে খেলা না। আমার একবার বিয়ে হয়েছে, আমার স্বামী আমাকে তালাকও দেয়নি, মরেও যায়নি। আমি আবার বিয়ে করব কেন? কোনো স্বামী যদি 2 বছর তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ না রেখে নিরুদ্দেশ থাকে, তাহলে সে বিয়ে অটোমেটিক্যালি তালাক হয়ে যায়। কে বলেছে? মাওলানা সাহেব বলেছেন। মাওলানা সাহেবদের বিয়ে হয়তো তালাক হয়ে যায়, ইমনের বাবা তো আর মাওলানা না। ইমনের বাবা বেঁচে আছেন, তিনি একদিন ফিরে আসবেন। এই বিষয়টা সুরাইয়ার মনে প্রাণে বিশ্বাস করে। সুরাইয়ার সঙ্গে আরও একজন বিশ্বাস করে, সে সুরাইয়ার ভাবি ফাতেমা। জামিলুর রহমান যেমন অতিরিক্ত চালাক, তার স্ত্রী ফাতেমা তেমনি অতিরিক্ত বোকা। জগতের বোকারা ভালো মানুষ ধরনের হয়, ফাতেমা বেগম তা না। ভালো মানুষই কোনো ব্যাপারই তার মধ্যে নেই। সুরাইয়া তার পুত্রকন্যা নিয়ে এই সংসারে সিন্দাবাদের ভূতের মতো চেপে আছে, এই ব্যাপারটা তার কাছে অসহনীয় লাগে। বোকা মানুষ বলেই তিনি মনের ভাব গোপন রাখেন না, সরাসরি বলেন। পানের পিক ফেলে গম্ভীর গলায় বলেন, একটা কিছু ব্যবস্থা নেওয়া তো দরকার। আর কতদিন? আমার ছেলেপুলে বড় হচ্ছে। তারপরেও সুরাইয়া তার ভাবিকে খুব পছন্দ করেন, কারণ ফাতেমারও ধারণা ইমনের বাবা বেঁচে আছেন, কোনো একদিন ফিরে আসবে। সেই কোনো একদিনটা কবে, সেটা ফাতেমা জানেন না, সুরাইয়াও জানে না। সুরাইয়া কেন জানি মনে হয় লোকটা ফিরবে গভীর রাতে, হয়তো ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, এর মধ্যে ভিজতে ভিজতে উপস্থিত হবে। সুরাইয়া দরজা খুলে দেবে, সে ঢুকবে খুব সহজভাবে। যে কোনো পরিস্থিতিতে স্বাভাবিক থাকা হচ্ছে লোকটার স্বভাব। সে তার স্বভাব মতো বলবে, দেখি একটা তোয়ালে, দেখি মাথাটা ভিজে গেছে। সুরাইয়া তোয়ালা এগিয়ে দেবে, মানুষটা মাথা মুছতে মুছতে বলবে, তুমি কেমন আছো? সে বলবে, ভালো। এত রোগা লাগছে কেন, শরীর খারাপ? সেও সহজভাবেই বলবে, না, শরীর ঠিক আছে। যে যেমন তার সঙ্গে সেরকম আচরণই করতে হয়। মানুষটা এক পর্যায়ে বিছানার দিকে তাকিয়ে বলবে, হিমনের বাসা শুয়ে আছে ওই ছোট মেয়েটিকে? ওর নাম সুপ্রভা। সুপ্রভাকে? সুপ্রভা ইমনের ছোট বোন। বলো কি, সুন্দর হয়েছে তো? হ্যাঁ, সুন্দর হয়েছে। ওকে ডেকে তুলব, কোলে নেবে? না থাক, ঘুম ভাঙিয়ে দরকার নেই। ইমন তো দেখি অনেক বড় হয়ে গেছে। বড় তো হবেই। তুমি কি ভেবেছিলে যেরকম রেখে গেছো ফিরে এসে দেখবে সেরকমই? মানুষটা কথা ঘোরাবার জন্য বলবে,
ঠান্ডা লেগে গেছে, চা খাওয়াতে পারবে? অবশ্যই পারবো, কেন পারবো না? তুমি ভাত খাবে না? হ্যাঁ, ভাত খাবো। গোসল করতে হবে, সাবান দাও তো। ভাত খাবার আগেই চা খাবে নাকি ভাত খাবার পর চা খাবে? চা খেয়ে গোসলখানায় ঢুকবো। আচ্ছা, এই বাড়িটা কার? আমার বড় ভাইয়ের বাড়ি। বাড়ি তো বেশ বড়। মানুষটা চেয়ারে চুপচাপ বসে থাকবে, সুরাইয়া যাবে চা বানাতে। শুধু চা বানালে হবে না, ভাত চড়াতে হবে, গরম ভাত। ভাতে 1 চামচ ঘি, ডিম ভাজা। ডিম ভাজার সঙ্গে শুকনো মরিচ ভাজা, নতুন আলুর ডোবা তুলে মচমচ করে ভাজা। মানুষটার খুব প্রিয় খাবার। সুরাইয়া রোজ রাতে দীর্ঘ সময় নিয়ে কাল্পনিক কথোপকথন চালায়। এক এক কথাবার্তা এক এক দিন এক এক রকম হয়। রাতের এই কথোপকথনের অংশটা তার বড় ভালো লাগে। ইমন অন্ধকারে সিঁড়িঘরের নিচে দাঁড়িয়ে কাঁদছে। জায়গাটা বিশ্রী রকমের অন্ধকার, সেই কারণে তার ভয় লাগছে। আবার অন্ধকার থেকে বারান্দার আলোতে আসতে পারছে না। সে পেন্সিল হারিয়ে ফেলেছে। স্কুলের ব্যাগ গোছাতে গিয়ে ধরা পড়েছে পেন্সিল নেই। এই দুঃসংবাদ মাকে না দিয়ে উপায় নেই। সে মাকে বলল। সুরাইয়া ধমক ধমক কিছুই দিল না, শান্ত গলায় বলল, যেখান থেকে পারো পেন্সিল খুঁজে আনো। পেন্সিল না এনে আজ ঘুমোতে পারবে না। ঘণ্টাখানেক আগে সে মার ঘরে উকি দিয়েছিল। সুরাইয়া তাকে দেখেই বলল, পেন্সিল পেয়েছ? ইমন বলল, না। পেন্সিল পাওনি তাহলে এসেছো কেন? বললাম না পেন্সিল না পেলে আসবে না। কথা কানে যায় না, বাদর ছেলে। রাত 10টার মতো বাজে। অন্যদিন এই সময়েও বাড়ি গমগম করে। আজ মনে হয় সবাই শুয়ে পড়েছে, বাড়ি নিঝুম। ইমন কি করবে বুঝতে পারছে না। এ বাড়িতে যদি ছোট চাচা থাকতো, তাহলে তাকে কানে কানে বললেই যত রাতেই হোক তিনি দোকান থেকে পেন্সিল কিনে আনতেন। ছোট চাচা নেই। এখন সে যে কাঁদছে, ভয়ে কাঁদছে না, ছোট চাচার জন্য কাঁদছে। কাঁদতে কাঁদতেই তার মনে হলো, বাবা থাকলে বাবা কি তার পেন্সিল কিনে আনতেন? বলা যাচ্ছে না। বাবা কেমন ছিলেন? তিনি কি করতেন? সে দ্রুত ভুলে যাচ্ছে। বাবার চেহারাও এখন তার মনে নেই। শুধু মনে আছে বাবা খুব ফর্সা ছিলেন। আগের বাড়িতে বাবা এবং মা আর একটা ছবি ছিল ড্রেসিং টেবিলে সাজানো। সেই ছবিটা এ বাড়িতেও নিশ্চয়ই আছে, কিন্তু মা ট্রাঙ্কে রেখে দিয়েছেন। ছবি সাজানো থাকলে সে মাঝে মধ্যে দেখত। কে কে বসে আছে? ইমন চমকে উঠল। মিতু। অন্ধকারে পা টিপে টিপে কখন যে সামনে এসেছে সে বুঝতেই পারছে না। ক্যাবলা, তোর কি হয়েছে? চোখ মুছতে মুছতে ইমন বলল, পেন্সিল হারিয়ে ফেলেছি। পেন্সিল হারিয়ে ফেললে এখানে বসে কাঁদছিস কেন? ইমন জবাব দিল না। মিতু বলল, ফুপু বকা দিয়েছে? কি বলেছে? পেন্সিল না পেলে ঘরে ঢুকতে পারবি না? কি রঙের পেন্সিল? হলুদ। আচ্ছা, আমি এনে দিচ্ছি। একটা কথা শোন, তোর যদি কিছু হারিয়ে যায় আমাকে বলবে, আমি এনে দেব। একা একা বসে কাঁদবি না। ইমন ধরা গলায় বলল, আচ্ছা। মিতু 2টা পেন্সিল এনে দিল, একটা হলুদ, একটা সবুজ। হলুদটা স্কুল ব্যাগে রাখবে, সবুজটা কোথাও লুকিয়ে রাখবে। যদি আবারও পেন্সিল হারায় তাহলে কাজে লাগবে। সুরাইয়া ইমনকে ঘরে ঢুকতে দেখে বলল, পেন্সিল পাওয়া গেছে? ইমন হ্যাঁ সূচক মাথা নাড়ল। সুরাইয়া বলল, আবার যদি কিছু হারায় টেনে তোর কান ছিঁড়ে ফেলবো আমি, বাদর ছেলে। আমি বাবার নাম ভুলিয়ে দেব। বাবা নেই, বাবার নাম মনে রেখে কি হবে? যাও, হাত মুখ ধুয়ে ঘুমোতে আসো। ইমন বাথরুম থেকে হাত মুখ ধুয়ে ঘুমোতে এলো। আগে মাঝখানে ঘুমোতেন সুরাইয়া। তার 2 ভাই বোন দুপাশে থাকত। এক রাতে সুপ্রভা গড়াতে গড়াতে খাট থেকে পড়ে গেল। তারপর থেকে সুপ্রভা মাঝখানে শোয়। শোয়ার এই ব্যবস্থাটা তার খুব ভালো লাগে। মাঝে মধ্যে সুপ্রভাকে হাত দিয়ে ছোঁয়া যায়। সুপ্রভা যখন জেগে থাকে তখন তাকে হাত দিয়ে ছুলে খুব মজার একটা কাণ্ড হয়। সুপ্রভা খিলখিল করে হাসতে থাকে। সেই হাসি আর থামে না। যে কেউ হাত দিয়ে ছুলে সুপ্রভা এমন করে হাসে না। শুধু ইমন হাত দিয়ে ছুলে এমন করে, যেন তার হাতে হাসির কোনো ঔষধ আছে। ইমন নিজে যখন সুপ্রভার মতো ছোট ছিল তখন সেও কি এরকম করত? মাকে জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করছে, কিন্তু সাহসে কুলোচ্ছে না। ছোট চাচাকে জিজ্ঞেস করতে হবে।
ইমন। জি মা। স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। আকাশ ইংরেজি কি? স্কাই। বানান করো। SKY। আকাশ নীল ইংরেজি কি? দ্য স্কাই ইজ ব্লু। মাঝে মাঝে যে আমি তোমার উপর খুব রাগ করি, তখন কি মন খারাপ হয়? না। মিথ্যা কথা বলছো কেন? যদি মন খারাপ হয় বলবে মন খারাপ হয়। কি হয়? হ্যাঁ, হয়। শোনো, আমি আজ নিজে নানান দুঃখে কষ্টে থাকি তো, এই জন্য এমন ব্যবহার করি। আদর করা কি জিনিস ভুলে গেছি। যে আদর পায় না, সে আদর করতেও পারে না। বুঝতে পারছো? হুম। তোমার বাবাও কিন্তু আদর করতে পারতো না। সব মানুষ সবকিছু পারে না। তোমার বাবা কিভাবে তোমাকে আদর করতো মনে আছে? না। সে অফিস থেকে এসে তোমাকে কোলে নিয়ে 5 মিনিট হাঁটাহাঁটি করত। এটাই তার আদর। চুমু খাওয়া কিংবা উপহার কিনে দেয়া, এসব তার স্বভাবে ছিল না। তুমি বড় হয়ে কার মতো হবে? তোমার বাবার মতো হবে? না। তাহলে কার মতো হবে? ছোট চাচার মতো। কেউ কারো মতো হতে পারে না। সবাই হয় তার নিজের মতো। তুমি হাজার চেষ্টা করলেও তোমার ছোট চাচার মতো হতে পারবে না, কিংবা তোমার বাবার মতো হতে পারবে না। সব মানুষই আলাদা। কচ্ছপ? কচ্ছপরাও কি আলাদা? হঠাৎ কচ্ছপের কথা এলো কেন? আর কোনো কথা নাই? ঘুমাও। আচ্ছা। ও ভালো কথা। তোমার ছোট চাচা তোমাকে নিয়ে দেশের বাড়িতে বেড়াতে যেতে চায়। তুমি কি যেতে চাও? আনন্দে ইমনের কথা বন্ধ হয়ে গেল। তার ইচ্ছে করছে চিৎকার করে কেঁদে উঠতে। এমন চিৎকার যেন সুপ্রভার ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে সেও যেন কাঁদতে থাকে। কথা বলতে চাচ্ছ না কেন? যেতে চাও না? চাই। একা একা যেতে ভয় লাগবে না? না। আমাকে ফেলে রেখে যাবে, কষ্ট হবে না তোমার? না। সে কি, আমাকে সুপ্রভাকে ফেলে চলে যাচ্ছ, কষ্ট হবে না? সুপ্রভার জন্য হবে। সুপ্রভাকে তোমার আদর লাগে? হুম। আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন ঘুমাও। নাকি একটা গল্প শুনতে চাও? ইমন গল্প শুনতে চাচ্ছে না, কিন্তু বুঝতে পারছে কোনো একটা অদ্ভুত কারণে তার মার মন আজ খুব ভালো। মা গল্প বলতে চাচ্ছেন। সেই অদ্ভুত কারণটা কি? গল্প শুনতে চাও? চাই। এক দেশে ছিল এক রাজকন্যা। রাজকন্যা ছিল বন্দিনী। তার জীবনটা কাটছিল 4 দেয়ালের মধ্যে। তার মুক্তির একটাই পথ, যদি কোনো সাহসী রাজপুত্র বাঘের চোখ দিয়ে মালা গেঁথে রাজকন্যার গলায় পরিয়ে দেয়, তবে রাজকন্যা মুক্তি পাবে। গল্পটা কেমন লাগছে ইমন? ইমন ফিসফিস করে বলল, খুব ভালো লাগছে। আসলে গল্পটা তার মোটেই ভালো লাগছে না। বাঘের চোখের মালার কথা ভাবতেই তার ঘেন্না লাগছে। সে চোখের সামনে দেখতে পাচ্ছে অনেকগুলো বাঘ গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এদের কারোরই চোখ নেই। ভয়ঙ্কর এক রাজপুত্র তাদের চোখ উপড়ে নিয়েছে। অন্ধ বাঘের দল ঘুরে বেড়াচ্ছে। ঘুমিয়ে পড়েছ? না। তাহলে শোনো, বন্দিনী রাজকন্যাকে উদ্ধারের জন্য এক রাজপুত্র বের হলো বাঘের সন্ধানে। তার খুব সাহস। সে দেখতেও খুব সুন্দর। মা, তার নাম কি? ও আচ্ছা, তার নামই তো বলা হয়নি। রাজপুত্র যেমন সুন্দর, তার নামটাও খুব সুন্দর। রাজপুত্রের নাম ইমন কুমার। নামটা সুন্দর না? ইমনের খুব লজ্জা লাগছে। রাজপুত্রের নাম, তার নাম একই নাম। ইমনের খুব ইচ্ছে করছে মায়ের গায়ে হাত রেখে শুয়ে থাকতে। সেটা সম্ভব না। মাঝখানে সুপ্রভা শুয়ে আছে। ইমন। হুম। বাবা ঘুমাও। আমার গল্প বলতে আর ভালো লাগছে না। সুরাইয়া শুধু যে ভালো লাগছে না তা না, তার মনটাও খারাপ হয়ে গেছে। সে পুরোপুরি নিশ্চিত ছিল গল্পের মাঝখানে ইমন বলবে, মা, এই গল্পটা আমি জানি, তুমি অন্য গল্প বলো। এই গল্প ইমনের বাবা ইমনকে বলেছিলেন। ছেলে সেই গল্পের কথা মনে নেই। বাবাকে এত দ্রুত সে ভুলে যাচ্ছে, এত দ্রুত। নিজেকে ইমনের খুব বড় মনে হচ্ছে, যেন হুট করে একদিনে অনেক বড় হয়ে গেছে। সে সবাইকে রেখে একা একা গ্রামের বাড়ি যাচ্ছে। ছোট চাচা অবশ্য সঙ্গে যাচ্ছেন।
তারপরও সে একা একা যাচ্ছে। এটা ভাবা যায়? ইমনের হাতে ছোট্ট ব্যাগ, ব্যাগে জামা কাপড়, টুথপেস্ট, টুথব্রাশ, একটা চিরুনি। সুরাইয়া ছেলের হাতে দুটো 10 টাকার নোট দিল। ইমন সেই নোট দুটা গম্ভীর ভঙ্গিতে শার্টের পকেটে নিল। সুরাইয়া বলল, খুব সাবধানে থাকবে। ইমন মাথা কাত করল। গ্রামে অনেক পুকুর টুকুর আছে, সাবধান। একা একা পুকুরে যাবে না, জঙ্গলে জঙ্গলেও যাবে না, সাপ খোপ আছে, মনে থাকবে? আচ্ছা তাহলে যাও, রাতে ছোট চাচার সঙ্গে থাকবে, বাথরুম পেলে তাকে জাগাবে, গ্রামের বাথরুম দূরে। আচ্ছা। বাহ, আমাদের ইমন কুমারকে তো খুব স্মার্ট লাগছে। কাছে এসো, কপালে চুমু খেয়ে দিই। ইমন কাছে গেল। মা যখন কপালে চুমু খেলেন তখন হঠাৎ তার মনে হলো মাকে ছেড়ে সে থাকতে পারবে না। গ্রামের বাড়িতে না গেলেই সবচেয়ে ভালো হয়। ইচ্ছাটা হলো খুব অল্প সময়ের জন্যে। ট্রেনে উঠে ইমনের মনে হলো সে শুধু বড় না, অনেক বড় হয়ে গেছে, কারণ তার ছোট চাচা তার ট্রেনের টিকিট তার হাতে দিয়েছেন। টিকিট দেওয়ার সময় বলেছেন, হারাবি না, হারলে টিকিট চেকার ফাইন করে দেবে। ইমনকে ছোট চাচার কোলে বসতে হলো না, তার জন্য জানালার কাছে আলাদা সিট। ছোট চাচা চা খেলেন, সেও চা খেল, ঠিক বড়দের মতো আলাদা কাপে। ট্রেনের জানালা দিয়ে দৃশ্য দেখতে তার কি যে ভালো লাগছিল। মনে হচ্ছিল সে সারা জীবন ট্রেনে কাটিয়ে দিতে পারবে। এর মধ্যে ছোট চাচা বললেন, এই যে মিস্টার হার্ডনাট, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তোর দায়িত্ব হচ্ছে স্টেশনের নাম পড়তে পড়তে যাওয়া। যখন দেখবি স্টেশনের নাম নান্দাইল রোড, তখন আমাকে ডেকে তুলবি। ট্রেন স্টেশনে ঢুকতেই জানালা দিয়ে মাথা বের করে স্টেশনের নাম পড়া কি রোমাঞ্চকর ব্যাপার। গ্রামের বাড়ি দেখে ইমনের আনন্দে অভিভূত হলো। কি অদ্ভুত বাড়ি, টিনের চাল, ছোট ছোট জানালা, চারদিকে এত গাছপালা, যেন মনে হয় জঙ্গলের ভেতরে বাড়ি। একটা কুমড়ো গাছ বাড়ির চালে উঠে গেছে, সেই গাছ ভর্তি কুমড়ো। উঠোনে সত্যিকার একটা মা ভেড়া 4টা বাচ্চা নিয়ে বসে আছে। ইমন যখন তার সামনে দাঁড়ালো, ভেড়াটা একটুও ভয় পেল না। বাচ্চা ভেড়াদের একটা আবার এসে ইমনের গা শুকতে শুরু করলো। বিস্ময়ের উপর বিস্ময় বাড়িতে দুটো রাজহাঁস, তারা গলা উঁচু করে কি গম্ভীরভাবে হাঁটছে, দেখলে আদর করতে ইচ্ছে করে। ছোট চাচা অবশ্য বললেন, রাজহাঁস দুটো খুবই তেদর, খবরদার কাছে যাবি না, কামড় দেয়। কি অদ্ভুত কথা, হাঁস আবার মানুষকে কামড় দেয়? হাঁস কি কুকুর যে কামড়াবে? আকলিমা বেগম নাতনিকে দেখে হাঁক ছেড়ে কাঁদতে শুরু করলেন। কাঁধেন আর একটু পরে পরে বলেন, আমার ইমন নাইছে রে, তোমরা কে কই আসো, দেখে যাও, আমার ইমন নাইছে। দাদের কান্না দেখে ইমনের লজ্জা লাগছে, আবার ভালো লাগছে। সে কিছুই বুঝতে পারছে না, এমন বুড়ো মানুষ একটা, তার মতো একজন ছোট্ট মানুষকে এত ভালোবাসেন কেন? দাদি জানের শরীর অবশ, শুধু ডান হাতটা নাড়াতে পারেন। সেই হাতে তিনি ইমনকে ধরে আছেন, কিছুতেই ছাড়েন না। হাতে ন্যাপথলিনের গন্ধ। বুড়ো মানুষদের হাতে কি ন্যাপথলিনের গন্ধ হয়? ইমনের সারাটা দিন কাটল ভয়াবহ উত্তেজনায়। দুবার তাকে রাজহাঁস তাড়া করল। এতে ভয় যেমন লাগছিল, মজাও লাগছিল। বড়ই গাছে উঠে সে নিজের হাতে পাকা বড়ই পেরে খেল। বড়ই গাছে নিজে নিজে উঠা কঠিন, তবে ছোট চাচা একটা টেবিল এনে গাছের সঙ্গে লাগিয়ে দিলেন। টেবিল থেকে চট করে গাছে উঠা যায়, তবে খুব বেশি উঠা যায় না, গাছ ভর্তি কাটা। ছোট চাচা কামরাঙ্গা গাছের ডালে একটা দোলনা টানিয়ে দিল। খুব অদ্ভুত দোলনা, চেয়ার দোলনা। একটা চেয়ারের হাতলের সঙ্গে দড়ি বেঁধে গাছের ডালে ঝুলিয়ে দেয়। কি যে মজার দোলনা! মনে হয় চেয়ারে বসে আছে, সামনে টেবিল। চেয়ার এবং টেবিল দুটোই দুলছে। তারপর সে ছোট চাচার সঙ্গে গেল ছিপ ফেলে পুকুরে মাছ ধরতে। দুজনের হাতে দুটা ছিপ। ছোট চাচার বড় ছিপ, তার ছোট ছিপ। মাটি খুঁড়ে কেঁচো বের করে কেঁচো দিয়ে টোপ দেয়া হয়। খুবই ঘেন্নার কাজ। মাছ মারতে হলে একটু ঘেন্নার কাজ করতেই হয়। ঢাকার কেউ বিশ্বাসই করবে না, কিন্তু ঘটনা 100% সত্যি। ইমন তার ছিপে একটা সরপুঁটি মাছ ধরে ফেলল। মাছটা ধরে তার এত আনন্দ হলো যে শব্দ করে কেঁদে ফেলল। ছোট চাচা বিরক্ত হয়ে বললেন, আরে গাধা, মাছ ধরে কাঁদছিস কেন? এখানে কাদার কি হলো? মাছ ধরতে না পারলে কাঁদবে, এটা একটা ব্যাপার ছিল। এত বড় মাছ ধরে ফিক করে কান্না, ছি! নিজের মারা সরপুঁটি মাছ ভাজা দিয়ে সে দুপুরে ভাত খেল। আরও অনেক খাবার ছিল। মুরগির মাংসের কোরমা ছিল, ডিমের তরকারি ছিল। তার আর কিছুই খেতে ইচ্ছে করল না। পরদিন আরও বিস্ময়কর ঘটনা ঘটল। ছোট চাচা বললেন, আয় তোকে সাঁতার শিখিয়ে দেই।
একদিনে সাঁতার? আমি সাঁতার শেখানোর একজন ওস্তাদ। সাঁতার শিখতে হলে প্রথম কোন কাজটা করতে হয় বল দেখি। জানি না। প্রথমে পানিতে নামতে হয়। পানিতে না নেমেও সাঁতার শেখা যায়। সেই সাঁতারের নাম শুকনা সাঁতার। স্থলে বেঁচে থাকার জন্য এই সাঁতার খুবই প্রয়োজনীয়। বেশিরভাগ মানুষ শুকনা সাঁতার জানে না বলে স্থলে ভেসে বেড়াতে থাকে। তুমি পারো? না, আমিও পারি না। ইমন ভয়ে ভয়ে চাচার হাত ধরল। পুকুরটাকে খুব গহীন মনে হচ্ছে। পানি কি পরিষ্কার, টলটল করছে। ফিরোজ বলল, চুপ করে পানিতে নাম, একদিনে সাঁতার। ইমন অবাক হয়ে বলল, সত্যি সত্যি একদিনে শিখব? তোর যদি ইচ্ছে থাকে শিখতে পারবি। ইচ্ছে আছে? আছে। পানিতে আমার সঙ্গে নামবি, কিন্তু পানিকে ভয় করতে পারবি না। পানিকে ভয় করলে একদিনে সাঁতার শিখতে পারবি না। শুধু মনে রাখবি, আমি যখন আছি তখন তুই ডুববি না। আমি ধরে ফেলবো। আমার উপর বিশ্বাস রাখতে হবে। পারবি বিশ্বাস রাখতে? পারবো। তাহলে আয়, শুরু করা যাক। প্রথম 1 ঘন্টা শুধু পানিতে দাপাদাপি করবি। আমি তোর পেটে হাত দিয়ে তোকে ভাসিয়ে রাখব। ফিরোজ ইমনকে ভাসিয়ে রাখছে। ইমন মনে প্রাণে দাপাদাপি করছে। প্রথমে একটু শীত লাগছিল, দাপাদাপির কারণে এখন আর শীত লাগছে না। ইমনের মনে হচ্ছে সে তার বাকি জীবনটা পানিতে দাপাদাপি করে কাটিয়ে দিতে পারবে। সঙ্গে শুধু একজনকে লাগবে যে তাকে ভাসিয়ে রাখবে, ছেড়ে দেবে না। ইমন 2 ঘন্টার মাথায় সত্যি সত্যি সাঁতার কাটল। ইমনের চেয়েও অনেক বেশি অবাক হল ফিরোজ। সে মুগ্ধ গলায় বলল, হার্ডনাট, তুই তো সত্যি সত্যি হার্ডনাট। সত্যি সত্যি তুই একদিন সাঁতার শিখে ফেললি। তুই তো বড় হয়ে গেছিস রে বেটা। গ্রামের বাড়ি থেকে ফেরার সময় ইমনের এমন মন খারাপ হলো যে বলার নয়। বিদায়ের দিন আকলিমা বেগম নাতিকে জড়িয়ে ধরে বসে রইলেন। 1 ফোঁটাও চোখের জল ফেললেন না। বিদায়ের সময় চোখের জল ফেলতে নেই, অমঙ্গল হয়। এমনিতেই এই পরিবারের অমঙ্গলের ছায়া পড়ে আছে। আকলিমা বেগম ধরা গলায় বললেন, হিমন্যা। ইমন বলল, জি দাদিমা। তোরা একটা কথা বলি, তুই যখন বড় হইয়া বিয়া করবি তখন বউরে নিয়ে আসবি। আমি তো বাচ্চা থাকবো না, তোরা দুইজনে আমার কব্বরের সামনে খাড়াবি। ইমন মাথা কাত করে বলল, জি আচ্ছা। তোর লাগে আমি আল্লাহর পাকের কাছে খাস দিলে দোয়া করছি। আমার দোয়া আল্লাহ পাক কবুল করছেন। আকলিমা বেগম নাতির হাতে কাপড়ে মোড়া একটা ছোট্ট উপহার তুলে দিলেন। জামিলুর রহমান সাহেবের বাড়িতে আজ ভয়াবহ উত্তেজনা। তিনি অফিসে যাননি, বারান্দায় বেতের চেয়ারে বসে আছেন, হাতে মোটা একটা দড়ি। তার সামনের টেবিলে চা দেয়া হয়েছে, তিনি চা খাচ্ছেন না। চা ঠান্ডা হচ্ছে। আজ টোকন শোভন 2 ভাইকে শাস্তি দেয়া হবে। এই শাস্তি মাঝে মধ্যেই দেয়া হয়। শাস্তির প্রক্রিয়া ভয়াবহ। ফাতেমা চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছে। শোভন টোকনকে ঘরে ঢুকিয়ে তালা মেরে দেওয়া হয়েছে। যথাসময়ে তালা খুলে জামিলুর রহমান সেই ঘরে দড়ি হাতে ঢুকবেন, ভেতর থেকে দরজা বন্ধ করে দেবেন। পরের 1 ঘন্টা ভেতর থেকে পশুর গঙ্গানের মতো শব্দ আসবে। ফাতেমা স্বামীর সামনে দাঁড়ালেন, নিচু গলায় বললেন, চা ঠান্ডা হয়ে গেছে, আরেক কাপ বানিয়ে দেব? জামিলুর রহমান বললেন, না। ওরা কি করেছে? কি করেছে তোমার জানার দরকার নেই। ফাতেমা প্রায় ফিসফিস করে বললেন, ছেলে মানুষ। জামিলুর রহমান বললেন, 2 দিন পর এসএসসি পরীক্ষা দেবে, ছেলে মানুষ মোটেই না। দাড়িগো ফুটে গেছে, ছেলে মানুষ কি? তুমি তো সকালে চা খাওনি, চা বানিয়ে দিচ্ছি, চা খাও, তারপর যা ইচ্ছা করো। তুমি বাবা, তুমি তো শাসন করতেই পারো, আমার একটা অনুরোধ রাখো। জামিলুর রহমান বললেন, যাও চা আনো। ফাতেমাকে যত বোকা মনে হয় তত বোকা তিনি বোধ হয় না। চা বানানোর কথা বলে তিনি সময় নিচ্ছেন। যত সময় যাবে রাগ তত পড়বে। চা বানিয়ে সুপ্রভার হাতে দিয়ে পাঠাতে হবে। মানুষটা একমাত্র সুপ্রভার সঙ্গে সহজভাবে কথা বলে। সুপ্রভা হাত নেড়ে নেড়ে কী সব গল্প করে, মানুষটার আগ্রহ নিয়ে শুনে। সুপ্রভাকে বলতে হবে মজার কোনো দীর্ঘ গল্প সে যেন শুরু করে। ফাতেমা নিজেই চা বানাতে গেল। অনেকদিন চুলার পাশে যান না, শরীর ক্রমে ভারী হয়ে যাচ্ছে। আগুনের আঁচ আজকাল আর সহ্য হয় না, মাথা দপদপ করে।
তালাবদ্ধ ঘরের খাটে শোভন টোকন বসে আছে। শোভনকে মোটেই চিন্তিত মনে হচ্ছে না, তবে টোকন ভয় পাইছে। তার মধ্যে ছটফটানির ভাব স্পষ্ট। সে বরাবরই বন্ধ দরজার দিকে তাকাচ্ছে। তাদের অপরাধ মোটামুটি গুরুতর। এই অপরাধ আগে কয়েকবার করেছে, ধরা পড়েনি। আজ সকালে ধরা পড়ে গেছে। ধরা পড়ার কোনো কারণ ছিল না, দুই ভাইয়ের হিসেবে সামান্য গণ্ডগোল হয়ে গেছে। জামিলুর রহমান সকালবেলা বাথরুমে অনেকখানি সময় কাটান। তিনি খবরের কাগজ নিয়ে বাথরুমে ঢুকেন এবং কাগজ শেষ করে বের হন। খুব কম করে হলেও 15 মিনিট লাগে। বাবার কোটের পকেট থেকে মানিব্যাগ বের করে কিছু টাকা সরানোর জন্যে এই সময়টাই যথেষ্ট। তারা তাই করল, কিন্তু সামান্য গণ্ডগোল হয়ে গেল। মানিব্যাগ থেকে টাকা বের করার সময় জামিলুর রহমান সুবার ঘরে ঢুকলেন। জামিলুর রহমান বললেন, তোরা আয় আমার সঙ্গে। তারা বাবার সঙ্গে গেল। এইখানে আরও একটা ভুল করা হলো। তারা দৌড়ে পালিয়ে যেতে পারত, পালিয়ে যাওয়া হলো না। জামিলুর রহমান দুই ছেলেকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে দিলেন। শোভনের পানির পিপাসা পেয়েছে। শাস্তি কখন শুরু হবে বলা যাচ্ছে না। পানি খেয়ে নিতে পারলে ভালো হতো। পেছনের দিকে জানালাটা খোলা। সেই জানালা দিয়ে এক জগ পানি যদি কেউ দিত। শোভন খাট ছেড়ে জানালার পাশে এসে দাঁড়াল। জানালায় লম্বা করে শিক বসানো। একটা শিক বাঁকানো কোনো কঠিন কাজ না। শাবল দিয়ে চার দিলে শিক বাঁকবে। দারোয়ান ভাইয়ের ঘরে শাবল আছে। জানালার পাশেই ইমনের মুখ দেখা গেল। ভয়ে তার মুখ সাদা হয়ে গেছে। টোকন শোভন দুই ভাই তার খুব প্রিয় মানুষ। রাতে সে এই ঘরে তাদের সঙ্গে ঘুমায়। এদের ভয়াবহ শাস্তি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। ভাবতেই তার বুক শুকিয়ে আসছে। এর আগের বার শোভন অজ্ঞান হয়ে পড়েছিল। ডাক্তার আনতে হয়েছে, স্যালাইন দিতে হয়েছে। আজও নিশ্চয় সেরকমই হবে। ইমন, যা, চট করে এক জগ পানি নিয়ে আয়। ইমন ছুটে গেল পানি আনতে। পানির জগ শিকের ফাঁক দিয়ে ঢুকছে না। সে জগ বদলে দুটা পানির বোতল নিয়ে এলো। শোভন বলল, বাবা কি করছে রে? চা খাচ্ছেন। হাতে দড়ি আছে? তুই একটা কাজ কর, দারোয়ান ভাইয়ের ঘর থেকে শাবলটা নিয়ে আয়। শাবল দিয়ে শিকে চার দিয়ে শিক বাঁকিয়ে ফেলবি। আমরা পকর পার হয়ে যাব। পারবি না? পারব। তাহলে দেরি করছিস কেন? ইমন শাবল আনতে ছুটে গেল। জানালার শিক বাঁকানোর কাজটা খুব সহজেই হয়ে গেল। দুই ভাই মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। জামিলুর রহমান তালা খুলে কিছুক্ষণ চুপ করে থেকে শীতল গলায় রাখলেন, ইমন। ইমন ফ্যাকাশে মুখে ঘরে ঢুকল। জামিলুর রহমান বললেন, তুই কাঁপছিস কেন? তুই কি করেছিস? ওদের সাহায্য করেছিস? ইমন হ্যাঁ সূচক মাথা নাড়ল। কিভাবে সাহায্য করেছিস? শাবল এনে দিয়েছি। শার্ট খোল। ইমন শার্ট খুলল। বিছানায় উপর হয়ে থাক। আজ তো কেমন একটা শিক্ষা দিব যে জীবনে কখনো অপরাধীকে সাহায্য করবি না। জামিলুর রহমান ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে দড়ি হাতে নিলেন। ইমন দাঁত কামড়ে পড়ে আছে। তার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সে মারা যাবে। দরজা বন্ধ। ইচ্ছে থাকলেও কেউ তাকে বাঁচানোর জন্য আসবে না। প্রচণ্ড শারীরিক যন্ত্রণার সময় কোনো প্রিয়জনকে ডাকতে ইচ্ছে করে। ইমন ফিসফিস করে ডাকছে, ছোট চাচা, ও ছোট চাচা। বাতাস কেটে দড়ি শাঁসার শব্দে নিচে নেমে আসছে। এই শব্দে ইমনের ডাকাডাকির চাপা পড়ে যাচ্ছে। ইমন অজ্ঞান হয়ে যাবার আগ মুহূর্তে দেখল জানালার শিক ধরে মিতু এসে দাঁড়িয়েছে। মিতুর গোলগাল মুখ লালচে হয়ে আছে। মিতু তীব্র স্বরে বলল, সারা বাড়ি কাঁপিয়ে চিৎকার করে বলল, বাবা, বাবা। এরপরে কি ঘটেছে ইমনের মনে নেই। সন্ধেবেলা ফিরোজ এসে হতভম্ব। ইমন অর্ধচেতনের মতো পড়ে আছে। তার সারা গায়ে ব্যান্ডেজ, শরীরে জ্বর, ঠোঁট কেটে ফুলে গেছে। ফিরোজ বলল, তোর কি হয়েছে রে? ইমন বলল, কিছু হয়নি। কিছু হয়নি মানে? কে তোকে মেরেছে? বড় মামা। তোর বড় মামা কি পাগল? এভাবে কেউ কাউকে মারে? সে পেয়েছে কি? বাড়িতে জায়গা দিয়ে মাথা কিনে নিয়েছে? তোর এখানে থাকতে হবে না, তুই চল তো। কোথায় যাব?
আমার সঙ্গে যাবি, আমার মেসে থাকবি, মেসে থেকে পড়াশোনা করবি, তোকে আমি এই বাড়িতে রাখবো না। মা যেতে দেবে না ছোট চাচা? যেতে দেবে না মানে? অবশ্যই যেতে দিতে হবে, আমি ভাবির সঙ্গে কথা বলছি। ফিরোজ দোতলায় উঠে গেল। সুরাইয়া দোতলার বারান্দায় টুলের উপর বসেছিলেন, তার হাতে একটা বই। বইটার নাম স্বপ্নতথ্য। স্বপ্নের ব্যাখ্যা পড়তে তার ভালো লাগে। ফিরোজকে দেখে তিনি বই বন্ধ করলেন। তার চোখে ঈষৎ বিরক্তি দেখা গেল। ভাবি কেমন আছেন? ভালো। ইমনের কি অবস্থা আপনি দেখেছেন? দেখিনি, শুনেছি। অপরাধ করেছে, শাস্তি পেয়েছে। এইভাবে কেউ কাউকে মারে? ভাইজানের রাগ বেশি। তিনি যা করেছেন ঠিকই করেছেন, শাসনের দরকার আছে, শুধু আদরে কিছু হয় না। ভাবি, আমি তো ইমনকে এখানে রাখবো না। তুমি রাখা না রাখার কে? তুমি তাকে কোথায় নিয়ে রাখতে চাও? তোমার মেসে? খামাকা রাগ দেখিও না, খামাকা আদরও দেখিও না। ভাবি, আমি কোনো রাগ দেখাচ্ছি না, আমার মনটা খুব খারাপ হয়েছে। এসব মন খারাপের কোনো দাম নেই। মাসে 2 মাসে একবার আসবে, সাথে থাকবে সস্তার কিছু খেলনা, খানিকক্ষণ কচলা কচলি করে চলে যাবে। এইসব আদরের মানে কি? ভাবি, আপনি আমার উপর রাগ করছেন কেন বুঝতে পারছি না। আমি রাগ করছি না তো, তোমার উপর রাগ করব কেন? ফিরোজ হতাশ গলায় বলল, ভাবি, আজ রাতটা আমি এ বাড়িতে থেকে যাব। ওর খুব জ্বর, ইমনের সঙ্গে ঘুমিয়ে থাকি, ওর পাশে কারোর থাকার দরকার। সুরাইয়া স্বপ্নতথ্যের বই খুলতে খুলতে শুকনো গলায় বলল, বাড়তি আদর দেখানোর কোনো দরকার নেই। ওদের কপালে অনাদর লেখা, আমি চাই ওরা যেন অনাদরে মানুষ হয়। আপনি কি ইমনকে দেখেছেন? না। আপনার কি উচিত না ওর পাশে কিছুক্ষণের জন্য হলেও বসা? শোনো ফিরোজ, আমার কি উচিত বা অনুচিত এই উপদেশ তুমি আমাকে দিতে এসো না। আমি কাউকে উপদেশ দেই না, আমিও চাই না কেউ আমাকে উপদেশ দিক। এক কাজ করো, আজ তুমি চলে যাও, অন্য একদিন এসো। আজ তুমি উত্তেজিত, আমি নিজে সারাক্ষণ উত্তেজনার মধ্যে থাকি, অন্যের উত্তেজনা আমার ভালো লাগে না। চলে যেতে বলছেন? হ্যাঁ, চলে যেতে বলছি। জামিল ভাইয়ের সঙ্গে একটু কথা বলে যাই। অবশ্যই তুমি তার সঙ্গে কথা বলবে না। সুরাইয়া স্বপ্নের বই খুলে বসলেন। সাপ দেখলে শত্রু বৃদ্ধি পায়, সাপ কামড়াতে দেখলে অসুখ হয়, সাপ মারতে দেখা শুভ, শত্রু বিনাশ হয়, সাপ ও সাপিনীকে শঙ্খলাকা অবস্থায় দেখলে ধনপ্রাপ্তি কিংবা পুত্র সন্তান প্রাপ্তি। ইমনের জ্বর কমেছে। দুপুরে 102 ছিল, এখন 100। ঘুমের ওষুধ দেওয়ার কারণে সে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছে। সারাদিনে কিছুই খায়নি। কিছুক্ষণ আগে এক বাটি স্যুপ খেয়েছে। তার মাথার কাছে সুপ্রভা বসে আছে। সুপ্রভা তাকে গল্পের বই পড়ে শোনাচ্ছে। ইমনের গল্প শুনতে মোটেও ভালো লাগছে না। বেচারি এত আগ্রহ নিয়ে পড়ছে বলে ইমন কিছু বলছে না। সুপ্রভা মাথা দুলিয়ে দুলিয়ে পড়ছে। ইমনের মনে হলো, তার বোনটা ওই তো কদিন আগেই হামাগুড়ি দিত, আজ এত বড় হয়ে গেছে, ভাইকে বই পড়ে শোনাচ্ছে। কি আশ্চর্য! সুপ্রভা রিনরিনে গলায় পড়ছে। লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু চোখের সামনে থেকে বইটা সরিয়ে ফেলুদার দিকে ফিরে বললেন, রামমোহন রায়ের নাতি ছিল সেটা জানতেন? ফেলুদার মুখের উপর রুমাল চাপা, তাই সে শুধু মাথা নাড়িয়ে না জানিয়ে দিল। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প অপেক্ষা এর 3য় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।